আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে জায়গা জমির তথ্য চেয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া আরেক এনবিআর কর্মকর্তা কাজী ফয়সালের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে আদালতে তুলে ধরেছে সংস্থাটি। কাজী ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। এদিকে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে আদালত। মিজান রহমানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে জমিজমার তথ্য চেয়ে ভূমি অফিসে চিঠি পাঠিয়েছে দুদক। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকটজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। আলোচিত এই কর্মকর্তা ও তার স্বজনদের নামে থাকা এখন পর্যন্ত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 2টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। এছাড়া এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে 700টি অ্যাকাউন্ট খুলে সেগুলোর মাধ্যমে অবৈধ আয়ের অর্থ লেনদেনের তথ্য পায় দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠার 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত। রোববার এই কর্মকর্তাকে বগুড়ায় বদলি করেছে এনবিআর। এদিকে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এর আগে 6 জুন গুলশানের র্যাঙ্কন আইকন টাওয়ারে বেনজিরের 4টি ফ্ল্যাট সহ নানা সম্পত্তি দেখভাল করার জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করে আদালত। আর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্তের অনুমতি চেয়ে দুদকের করা রিট ফেরত পাঠিয়েছে উচ্চ আদালত। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের সাথে সম্প্রতি যেসব চুক্তি সই করা হয়েছে তা শুধু দেশের স্বার্থ বিরোধী নয়, এতে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে মনে করে বিএনপি। তিস্তা প্রকল্পে ভারতের সহায়তা প্রদানের প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি তিস্তার পানি সমস্যাকে ঝুলিয়ে রাখার কৌশল। দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রীর ভারত সফরে সে দেশের সাথে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে সে বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। একতরফাভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে এসব চুক্তি ও সমঝোতায়। বিবেচনায় নেওয়া হয়নি রেল করিডোর দেওয়ার রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকিও। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক ও দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তিপূর্ণ সহ অবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী। বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায়। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে। চুক্তি প্রত্যাখ্যান করে বিএনপির তরফ থেকে বলা হয়, এসব চুক্তি জনগণ মেনে নেবে না। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির
নজরানা মাত্র। বিএনপির মহাসচিব বলেন, তিস্তা চুক্তি এজেন্ডায় না থাকায় প্রমাণ হয় বর্তমান সরকার দর কষাকষির ক্ষমতাও হারিয়েছে। তিস্তা প্রকল্পে ভারতের সহায়তার প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথেই লুকাচুরি খেলছে। সাম্প্রতিককালের দামি নির্বাচনে সমর্থন আদায়ের দূরভিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে। যাদের বিমাতাসুলভ আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। সীমান্ত হত্যা বন্ধ ও বাণিজ্য বৈষম্য কমাতে প্রধানমন্ত্রীর সফরে কোনো আলোচনা হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি করছে এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি বলেন, এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবি করছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয়েছে আগামী অর্থ বছরের বাজেট। দুপুরে সংসদে নির্দিষ্টকরণ বিল 2024 সর্বসম্মতিক্রমে পাশের মধ্য দিয়ে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হলো। অনেক সমালোচনার পরেও অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হয়েছে আগামী অর্থ বছরে। হাসানুর শাওনের রিপোর্ট। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে শনিবার অনেকটা অপরিবর্তিত রেখে অর্থ বিল পাশ হওয়ার পর রোববার সংসদে বাজেট পাশের আনুষ্ঠানিকতা শুরু করেন স্পিকার। সেক্ষেত্রে 2024-25 অর্থ বছরে ব্যয়ের জন্য 59টি বরাদ্দের দাবি উপস্থাপন হলে সবকটিই পাশ হয় কণ্ঠভোটে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন। আর কয়েকজন সংসদ সদস্য কিছু ছাঁটাই প্রস্তাব তুললে সেগুলো নাকচ হয়ে যায়। নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। এ সময় আগামী অর্থবছরের বাজেট নির্দিষ্টকরণ বিল আকারে সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী এবং তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। পাশ হওয়া 7,97,000 কোটি টাকার বাজেটে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% আটকে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার, আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। এছাড়াও অনেক সমালোচনার পরেও 15% কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হয়েছে আগামী অর্থ বছরে। এই মহান সংসদে অবিলম্বে বিবেচনা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দেয়া প্রথম বাজেট 1 জুলাই সোমবার থেকে কার্যকর হবে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বাজেট বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমিয়ে আনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কিছু ক্ষেত্রে দেশের স্বার্থে বিদেশি ঋণ নিতে হয়। আজ সংসদ অধিবেশন শেষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। বিএনপির আমলে বাজেট বিদেশ নির্ভরতা, বিশেষ করে উন্নয়ন বাজেটের বিদেশ নির্ভরতা ছিল 50% বেশি। আর আজকে আমাদের বিদেশ নির্ভরতা কমে সেটি 15-20% নেমে এসছে এবং আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয়। বিশ্বব্যাংককে আমরা ফিরিয়ে দিয়েছি, আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা বিদেশি ঋণ ফিরিয়ে দিয়েছি। আমাদের পছন্দ না হলে আমরা ফিরিয়ে দিই। এবং
জ্বালানি খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে সরকার দুর্নীতির সুযোগ তৈরি করে দিচ্ছে এবং ভুল নীতিতে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এমনকি এবারের বাজেটেও প্রয়োজনীয় বরাদ্দ নেই। সকালে রাজধানীর সিটআপ মিলনায়তনে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এসব বলেন তারা। এই খাতের অনেক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও দাবি করেন কেউ কেউ। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো সহ সার্বিকভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জনগণের অংশগ্রহণকে বাইরে রেখে সরকার একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করছে, যা এই খাতে দুর্নীতির সুযোগ তৈরি করে দিচ্ছে বলে দাবি করা হয় ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব আয়োজিত এই আলোচনায়। জ্বালানি সরবরাহ চেনে পুরোটাই এককভাবে নিজের হাতে থাকলে সরকারি প্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে অপ্রতিরোধ্য দুর্নীতির পরিচালক। আবার সরকারের দুর্নীতির অংশীদার হিসেবে যখন ব্যক্তি মালিকানা খাত এগিয়ে আসে, সেখানেও কার্যত কোনো প্রতিযোগিতার মাধ্যমে তার অংশগ্রহণ হয় না, হয় লেনদেন ও আতাতের মাধ্যমে। ফলে একচেটিয়াবাদের কোনো পরিবর্তন ঘটে না। বিইআরসি আইনের ৩৪ ধারা পরিবর্তনের মতো জ্বালানি খাতে সরকার এমন কিছু আইন পাশ করেছে যা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে অভিযোগ করেন অনেকে। সরকারই যদি সবকিছু করে, সরকার যদি আইন ভঙ্গ করে এবং তারা পরবর্তীতে আমাদের এই বারবার এই যে বিষয়গুলোকে যখন চ্যালেঞ্জ করছি, আইনটাকেই পরিবর্তন করলো। ওদের উচিত ছিল হচ্ছে সরকারের ইন্টারফিয়ারেন্সটা বন্ধ করা। ওরা করলো কি উল্টা, ওরা করলো হচ্ছে আইনটাকে সংশোধন করে দিল। সরকার চাইলে সব রকমের এনার্জির মূল্য নির্ধারণ করতে পারবে, তো বিআরসি আর রেখে লাভ কি? ইআইএ করা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক। আমরা বলছি সেটাকে গণশুনানিতে পরিণত না করে প্রকল্প ধরবেন না। এইগুলি রাষ্ট্রের নিয়মাবলীর মধ্যে রয়েছে। আমাদের এই সংরক্ষণ নীতিমালাটা শুধু সেগুলি বাস্তবায়নমুখিতায় সুস্পষ্টভাবে নাগরিক সংলাপের মধ্যে দিয়ে এগুলো দাবি করছে মাত্র। এবারের বাজেটেও জ্বালানি খাতে প্রয়োজনীয় বরাদ্দ নেই বলে দাবি করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কেউ কেউ। এই যে ভুলগুলো যেগুলো করেছি সেগুলোর কারণে, এবং এই নীতি মাস্ট অ্যাড্রেস দোজ থিংস। এই যে বলা হলো যে 100 টাকা কয়টা ড্রিলিং হবে, এই যে বাজেট 2025 বাজেটে সেই টাকাটা আছে। নিজস্ব গ্যাসের এই ভান্ডারটাকে উন্মোচন করার জন্য যে কাজটা করা দরকার সেটা আমরা করলাম না। আমরা চলে গেলাম সহজ এলএনজি আমদানিতে, কিন্তু ভাতটা নিয়ে আসলাম অর্থনৈতিকভাবে। এদিকে সহজভাবে গেলাম এতে কষ্ট করে অনুসন্ধান করতে না হয়, কিন্তু আমাদের চাপটা আসলো এই আর্থিক চাপটা আমরা এই নিয়ে নিলাম আর কি। সুতরাং নীতি নির্ধারণ না হলে যদি আপনার কারেক্ট ডিসিশন বা কারেক্ট পলিসি নেওয়া না হয়, এটা রাষ্ট্রের জন্য অনেক সময় মানে একটা বোঝা হিসেবে থাকে। সরকারকে জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা ও যৌক্তিক দাবি মেনে নেবার আহ্বান জানানো হয় এই সংলাপে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শুরুর দিন প্রচণ্ড বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের। আর বৃষ্টির কারণে দেরি হওয়া ভোগান্তি ও দুর্ভোগ বাড়িয়েছে শিক্ষার্থীদের। আর এতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। এদিকে সিলেটের 4 জেলায় বন্যার কারণে বন্ধ হওয়া পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আরও জানাচ্ছেন মেসবাহ হাসান। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার। সকাল থেকে ঝুম বৃষ্টি, সেই সাথে তীব্র যানজট। এমন বাস্তবতায় রাজধানীতে বৃষ্টিস্নাত এই দিনে যখন পরীক্ষা শুরুর ঘণ্টা বাজছে, তখনও অনেক শিক্ষার্থী চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে ছুটছেন পরীক্ষার হলের দিকে। যানজট আর জলাবদ্ধতার ভোগান্তি পেরিয়ে পরীক্ষার কেন্দ্রে আসন খুঁজে বের করা, সেই সাথে দেরিতে পৌঁছানোর কারণে বোর্ডের নির্দেশনা মানতে নেওয়া হচ্ছে রোল ও নাম। ফলে দুর্ভোগে নাকাল শিক্ষার্থীরা, ক্ষুব্ধ অভিভাবকরাও। এখন পর্যন্ত বাচ্চারা ঢুকছে, বেশি সময় কিন্তু নেই। হ্যাঁ, হয়তো 5 মিনিট আছে। আর এখান থেকে ক্যাম্পাস কিন্তু মূল ক্যাম্পাস কিন্তু বেশ খানিকটা দূরে। তো এতখানিক যে তারপরে একটা বাচ্চা আসলে রিল্যাক্স মোডে পরীক্ষায় যে অ্যাটেন্ড করা, সেটা ওদের হয়ে ওঠে না। আমার মেয়ে তো তাতে দৌড় মারছে, আব্বু এখন সিট কোথায়, কি আসে, কি বিষয়, কেমনে কি করবো, আমি তুমি চলে যাও ভিতরে। ভোগান্তির পালা শেষে শুরু হয় অপেক্ষার প্রহর। প্রিয় সন্তানকে পরীক্ষার হলে পাঠিয়ে অভিভাবকদের প্রতীক্ষা, কখন শেষ হয় আর কেমন হচ্ছে পরীক্ষা। প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু টাইমের প্রয়োজন ছিল, ওরা তার তুলনায় অনেক কম টাইম পাইছে। প্রস্তুতির জন্য 24 মাস সময় দরকার ছিল, তাদেরকে 17-18 মাসে তারা সেরকম প্রস্তুতি নিতে পারে নাই পুরোপুরিভাবে। এত ভোগান্তির পরও পরীক্ষা ভালো হয়, খুশি শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ ভালো। সিলেবাস শেষ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা?
ছিল, তাও এই সময়ের মধ্যে আমার শেষ করতে হয়েছে। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম বিভাগ, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে আগামী বছর থেকে পরীক্ষা আরও এগিয়ে নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এই বছর সময়ের অনেক আগেই কিছু কিছু জায়গায় বন্যা আমরা দেখতে পেয়েছি, সেটা আসলে সাধারণত এই সময়ের মধ্যে হয়ে থাকে না। তবে আমাদের আবহাওয়া বিজ্ঞানও বলেছেন যে উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি যেটা হয় সেটা আবার দক্ষিণাঞ্চলে গিয়ে আবার বছরের মধ্যবর্তী বা আগস্ট মাসে গিয়ে সেটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সমস্ত বিষয় বিবেচনায় যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরো সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন, যা গেল বছরের তুলনায় 91,448 জন বেশি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আর শিক্ষামন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা তৈরি হলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে সংবাদ সম্মেলন করে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। প্রত্যয় স্কিম প্রত্যাহার, আমাদের স্বতন্ত্র বেতন স্কেল এবং আমাদের শিক্ষকদেরকে সুপার গ্রেড, যেটা 2015 সালে জাতীয় বেতন স্কেলে আমাদের সুপার গ্রেড দেওয়ার কথা ছিল, সেই সুপার গ্রেডটি আমরা অদ্যাবধি পাই নাই। এই তিনটি দাবি নিয়েই আমরা অনড় অবস্থানে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে কর্মবিরতির ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আমরা একমত হয়েছি সমিতির নেতৃবৃন্দ যে আগামীকাল থেকে আমাদের সর্বাত্মক কর্মবিরতি চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এদিকে রাজধানীতে এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। মন্ত্রী বলেন, পেনশনের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নয়। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কিছু করতে হলে কিন্তু সেইভাবে করে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একটা আলাদা উপায় বের করতে হবে। কিন্তু যেই সিদ্ধান্তটা বর্তমানে বিদ্যমান আছে সেটা আসলে শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সকলের জন্যই প্রযোজ্য। এই বিষয়ে আমার সুনির্দিষ্টভাবে পরিবর্তন বা এটা নিয়ে সেটা পরিবর্তিত হবে কি হবে না সেটা নিয়ে কোনো মন্তব্য আমার পক্ষে করা সম্ভব হবে না। সিদ্ধান্তটি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এই সিদ্ধান্তটি অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত এবং সরকারের যে সার্বিক পলিসি ডিসিশন সেটির একটি অংশ। এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন বা এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের মানি ট্রানজ্যাকশন ড্যাশবোর্ডে প্রবেশাধিকার চায় সিআইডি। রাজধানী মালিবাগের সংস্থাটির কার্যালয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ পাচার সংক্রান্ত এক রিপোর্ট উপস্থাপন অনুষ্ঠানে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া একথা জানান। তিনি বলেন, অর্থ পাচার রোধে সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন, কিন্তু মানি ট্রানজ্যাকশনে প্রবেশাধিকার না থাকায় সিআইডি সময় মতো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। অনলাইন জুয়ার জন্য দেশে বিশেষ কোনো আইন না থাকায় জুয়ারিরা পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি দ্রুত এ সংক্রান্ত আইন প্রণয়নের দাবি জানান। দেশে 6,000-এর বেশি অনলাইন জুয়ারি গ্রুপ রয়েছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, এর মাধ্যমে কত টাকা পাচার হচ্ছে তার কোনো হিসেব নেই। হোলি আর্টিজান জঙ্গি হামলা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের সার্টিফাইড কপি পাওয়া গেলেই উচ্চ আদালতে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। আজ তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু জেলে রাখার নির্দেশ দিয়েছেন। তাদের জেলে থাকতে হবে, তার আমৃত্যু। এখন আমরা সেই মূল জাজমেন্টটা এখন আমরা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব।
খাল উদ্ধারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রো সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার পর আজ খাল খননের কাজ চলছে। এই খামারের গরু ছাগল সরিয়ে নেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির সাভারের খামারে। খাল উদ্ধারে আশেপাশের যেসব স্থাপনা ভাঙা হয়েছিল সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে অভিযান শুরুর দিন গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট কেবল খালের ওপর থাকা স্থাপনা ভেঙে দিয়েছিলেন। এরপর 3 দিন ধরে চলে অভিযান। পুরো খামারটি গুড়িয়ে দেওয়ার বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ট্রেড লাইসেন্স না থাকা আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা এবং খালের পাড় ঘেঁষে স্থাপনা গড়ায় নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। মোবাইল ফোনে কথা বলার সময় কল ড্রপ নিয়ে 1 জুলাই থেকে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সেবার মান সংক্রান্ত এক বৈঠকে একথা জানান তিনি। একই সাথে কল ড্রপ হলে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে মোবাইল ফোন অপারেটরদের বাধ্য করা হবে বলেও তিনি জানান। এছাড়া আগামী অক্টোবরের মধ্যে দেশের বিমানবন্দর, সমুদ্র বন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলে গ্রাহকদের 5G সেবা দিতে 4টি মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। আমরা কিন্তু আপনাদের কাছ থেকে সেবাটাও বুঝে নিতে চাই, যেন আমাদের এই 18 কোটি মানুষের দেশ, 19 কোটি সিম কার্ড ব্যবহারকারীর দেশ, 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী দেশ, যেখানে 12 কোটি ইন্টারনেট ব্যবহারকারী আপনাদের মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভরশীল, সেই জায়গাতে যেন আমরা আমাদের থেকে যারা এগিয়ে আছে সেই দেশগুলোর সাথে আমরা কিন্তু তুলনা করে আমাদের সেবা মানটা বাড়াতে চাই। এবারের বন্যাতেও সড়ক, ব্রিজ ও কালভার্টের ব্যাপক ক্ষতিতে চরম দুর্ভোগে সুনামগঞ্জবাসী। এখনও অনেক সড়কে পানি থাকায় জানা যায়নি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ। তবে ইতিমধ্যে 150 কিলোমিটারের বেশি সড়কে ক্ষতির কথা জানিয়েছে এলজিএডি ও সড়ক বিভাগ, যা নির্মাণ করতে প্রয়োজন 700 কোটি টাকা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। 2022 সালের ভয়াবহ বন্যা, এরপরও উজানের ঢল, ভারী বৃষ্টিপাতে একের পর এক বন্যা। সুনামগঞ্জের সড়ক, মহাসড়ক, কালভার্ট, ব্রিজের ব্যাপক ক্ষয়ক্ষতি। চলতি বন্যাতেও বেড়েছে ক্ষতির পরিধি। বানভাসীদের অভিযোগ, সঠিকভাবে মেরামত কাজ না করায় দুর্ভোগ পিছু ছাড়ে না তাদের। বাঙ্গার কারণে যে মানুষের কষ্ট, নারী, শিশু, ছাত্র আছে মনে হয় 3000 ছাত্র, এরা ভাড়াইতে পারে না, যাতায়াতের লাগে হাটালি বাজার আইতে পারে না। রাস্তাঘাটের অবস্থান আপনারা তো দেখলাম যে দুর্যোগ বা এই যাতায়াতের আমরা বিরাট সমস্যা করে। প্রতি বছর আমরা রাস্তাঘাটের ক্ষতি হইলে আমরা রাস্তার কাজ হয়, ওইলে পুরা কাজ আমরা পাই না। ভেসে উঠছে ক্ষত। ইতিমধ্যে ভেঙে গেছে 140 থেকে 160 কিলোমিটার সড়ক। পানি নেমে গেলে এই ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। 140 থেকে 160 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি। তবে এই পূর্ণ অ্যানালিসিসটা আরও পেতে আমাদের 1 সপ্তাহ সময় লাগবে। ইতিপূর্বে আমি আমার প্রধান প্রকৌশলী মহাশয়ের সাথে আলাপ করছি। উনি 2022-এর ফ্লাডের যে প্রজেক্টটি আছে সেটি রিভিশন করে উক্ত রাস্তাগুলি মেরামত করার একটা উদ্যোগ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছিলেন। বন্যার পানি নেমে যাওয়ার পর দ্রুত সড়ক ও ব্রিজের মেরামত চান দুর্গতরা। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে আগামী 5 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটা প্রবল আকারে থাকার ফলে আমাদের সেখানে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এবং সেটা আস্তে আস্তে আমাদের দিকে আসছে এবং সেখানে কিন্তু আমাদের বায়ুচাপের বেশ তারতম্য রয়েছে। এই সব কিছুর ফলে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে, ভারী থেকে অতি ভারী, এবং এটি আগামী 72 ঘন্টা এরকম অব্যাহত থাকবে। শুধু তাই নয়, আমরা এখন যে দেখছি তাতে এটা আগামী 5 এবং 6 তারিখ পর্যন্ত কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার জানাজা নয়াপল্টনে সম্পন্ন হয়েছে। আজ আসরের নামাজের পর
দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জানাজার শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর দলের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। এর আগে বেলা 11টায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন নাদিম মোস্তফা। আগামীকাল রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়ায় পৃথক দুটি এবং বাদ জোহর রাজশাহী মহানগরের আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবন ও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।